ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসে যোগাযোগ হচ্ছে না। যাই হোক, এই সময়টায় আমরা তোমাদের সাথে অনলাইনে ক্লাসে মোটামুটি অল্প সংখ্যক হলেও তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আদাব। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এই বন্ধের মধ্যেও তোমরা বাসায় মোটামুটি যতটুকু সম্ভব পরীক্ষার প্রস্তুতি নেবে, তার ধারাবাহিকতায় আমরা তোমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম অনলাইনে জাস্ট তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পাঠগুলো নিয়ে আলোচনা বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এই পেপারের পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স সেই অংশের প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব। তোমাদের তৃতীয় বর্ষে আমি তোমাদের সাথে জেনেটিক্স তথা বংশগতিবিদ্যা এবং বাস্তুবিদ্যা, পরিবেশ বিজ্ঞান এই দুইটা পেপার নিয়ে আলোচনা করতেছি। আজকে তোমাদের পরিবেশ বিজ্ঞান তথা এনভায়রনমেন্টাল সায়েন্স অংশের প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব। চ্যাপ্টারটা মোটামুটি একটু বড়ই, যার জন্য আমরা ধাপে ধাপে এই চ্যাপ্টারটা আলোচনা করব। যাই হোক, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে তোমাদের সাথে আমি ন্যাচারাল রিসোর্সেস তথা প্রাকৃতিক সম্পদ এই চ্যাপ্টারটার আলোচনা শুরু করি। প্রথমেই আসি সম্পদ কি। যেহেতু আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের সম্পদ সম্পর্কে ধারণা নিতে হবে। খুব সংক্ষেপে। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। তাহলে তোমরা আমার সাথে আলোচনা অংশ নিবে এবং এই আলোচনার মাঝেই তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে, এই কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, তাহলে প্রাকৃতিক সম্পদ তথা ন্যাচারাল রিসোর্সের আলোচনার শুরুতেই আমরা সম্পদ কি সেটা সম্পর্কে যদি একটু ধারণা নেই, তাহলে খুব অল্প কথায় সম্পদ বলতে বোঝায় প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান, যেটা মানুষ কর্মদক্ষতা এবং প্রযুক্তির সাহায্যে ব্যবহার উপযোগী করে তোলে, সেটাই হলো সম্পদ। তাহলে সম্পদ বলতে মানুষ কর্মদক্ষতা এবং প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানকে যখন ব্যবহার উপযোগী করে তোলে, তাকে সম্পদ। এই হলো সম্পদ কি সংক্ষেপে তার ধারণা। এছাড়া সম্পদ সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেন। যাই হোক, আমরা সম্পদ কি সংক্ষেপে ওই জিনিসটা জানলেই চলবে যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান, যেই উপাদানগুলো মানুষ কর্মদক্ষতা এবং প্রযুক্তির সাহায্যে ব্যবহার উপযোগী করে
কোনো বস্তু বা পদার্থকে সম্পদ হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। সেই গুণসমূহ নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। যে আমরা যেহেতু সম্পদ কি সেটা জানলাম, এখন সম্পদের কি বৈশিষ্ট্য বা গুণ। যে কোনো বস্তু বা পদার্থের যদি সম্পদ হতে হয় তাহলে তার কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো কি? সংক্ষেপে 1 নম্বরে হলো অভাব মোচনের ক্ষমতা বা উপযোগিতা। অর্থাৎ যেসব বস্তু বা পদার্থ মানুষের আকাঙ্ক্ষা এবং সমাজের লক্ষ্য পূরণে সক্ষম তাকেই সম্পদ বলে। এবং ভর করে। সম্পদের মূল বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্যই হলো উপযোগিতা। তাহলে এই যে সম্পদ যেটা আমরা বলতেছি, এটা মানুষের ব্যবহারের উপযোগিতা থাকতে হবে বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কার্যকারিতা বা কাজ করার ক্ষমতা। বস্তু বা পদার্থের কার্যকারিতা বা কর্ম সম্পাদনের ক্ষমতাই সম্পদ। তাহলে সম্পদের আরেকটা উল্লেখযোগ্য গুণ বা বৈশিষ্ট্য হলো তার কার্যকারিতা বা কাজ করার ক্ষমতা। মানবিক গুণ, আর্থসামাজিক আদর্শ, লক্ষ্য, চাহিদা, প্রশাসনিক ক্ষমতা প্রভৃতির কার্যকারিতার ক্ষমতা আছে বলেই এগুলা হলো সম্পদ। যোগ্যতা বা ব্যবহৃত হওয়ার ক্ষমতা। অর্থাৎ সম্পদ এবং ক্ষমতা একে অপরের পরিপূরক বৈশিষ্ট্য। যে বস্তুর ব্যবহার যত বেশি সেই বস্তু তত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রয়োগযোগ্যতা সম্পদের একটি সহজাত বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য বা গুণ হলো গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা সম্পদের একটা মানবিক বৈশিষ্ট্য। ধর্মীয় বা সামাজিক বাধা নিষেধ ছাড়া মানুষের কাছে সম্পদের অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে। পঞ্চম হলো চাহিদা। কারণ চাহিদা সম্পদে কার্যকারিতা বৃদ্ধি করার ক্ষেত্রে অন্যতম নিয়ন্ত্রক। অর্থাৎ প্রয়োজনীয়তা, ব্যক্তিকেন্দ্রিক নয় এমন চাহিদা সম্পন্ন পদার্থ বা বস্তুকে সম্পদ বলে। সম্পদের ব্যাপক চাহিদা থাকতে হবে। ষষ্ঠ হলো সুগম্যতা। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সহজে পৌঁছে যাবার ক্ষমতা হলো সুগম্যতা। ভৌগোলিক বন্টনের উপরে সম্পদের ব্যাপক ব্যবহার নির্ভর করে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদকে লাভজনক এবং ব্যবহার উপযোগী হতে হলে সেই সম্পদকে অবশ্যই বাজারের নিকটবর্তী বা কোনো সুগম এলাকায় পাওয়া দরকার। অর্থাৎ যে সম্পদ ব্যবহার করব সেটা মানুষের সহজে নাগালের মধ্যে, আয়ত্তের মধ্যে থাকাটাই হলো সুগম্যতা। সপ্তম হলো সীমাবদ্ধতা। পৃথিবীতে প্রতিটা বস্তু বা পদার্থই সীমিত। অর্থাৎ সম্পদের পরিমাণ সুনির্দিষ্ট। আপাত দৃষ্টিতে সম্পদের যোগান প্রচুর হলেও প্রকৃতপক্ষে তা অপরিমিত নয়। একদিন না একদিন তা শেষ হয়ে যাবে। অষ্টম হলো পরিবেশ মিত্রতা। অর্থাৎ পরিবেশ মিত্রতা হলো পরিবেশের জন্য ক্ষতিকর নয়, অর্থাৎ পরিবেশের দূষণ না করার ক্ষমতা। প্রকৃতপক্ষে সম্পদকে শুধু লাভজনক হলেই হবে না, চলবে না, দেখতে হবে এটা পরিবেশের কোনো ক্ষতি করে কিনা, অর্থাৎ পরিবেশ দূষণ করে কিনা। সুতরাং একটা আদর্শ সম্পদের যে উল্লেখিত বৈশিষ্ট্য আমরা উল্লেখ করলাম সেগুলা থাকা জরুরি। তাহলে সম্পদের বৈশিষ্ট্যগুলা কি, যদি পয়েন্টগুলো আমি আবার উল্লেখ করি, একটা হলো অভাব মোচনের ক্ষমতা বা উপযোগিতা, দ্বিতীয় হলো কার্যকারিতা বা কাজ করার ক্ষমতা, তৃতীয় হলো প্রয়োগযোগ্যতা বা ব্যবহার হওয়ার ক্ষমতা, চতুর্থ হলো গ্রহণযোগ্যতা, পঞ্চম হলো চাহিদা, ষষ্ঠ হলো সুগম্যতা, সপ্তম হলো সীমাবদ্ধতা এবং অষ্টম হলো পরিবেশ মিত্রতা। এই গেল আমাদের সম্পদের কি বৈশিষ্ট্য বা গুণ থাকবে অত্যাবশ্যক। এবার আসি আমরা সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে যে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয় সেটা নিয়ে আলোচনা করব।
সম্পদকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়। একটা হলো উৎস এবং প্রকৃতি ভেদে। উৎস এবং প্রকৃতি ভেদে সম্পদকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো খনিজ সম্পদ, যেটা খনি থেকে পাওয়া যায়। একটা হলো বনজ সম্পদ, যেটা বনাঞ্চল থেকে পাওয়া যায়। আর একটা হলো সমুদ্র সম্পদ, যেটা সমুদ্র থেকে আমরা পেয়ে থাকি। আবার আরেকটা শ্রেণী বিভাগ হলো প্রকৃতি অনুসারে। প্রকৃতি অনুসারে সম্পদকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাকৃতিক সম্পদ, যেটা প্রকৃতি থেকে সহজেই পাওয়া যায়। একটা হলো মানবীয় সম্পদ, যেটা মানুষের দ্বারা আহরিত হয়। আর একটা হলো সাংস্কৃতিক সম্পদ, সংস্কৃতিগত। তৃতীয় আরেকটা হলো ব্যবহারের ভিত্তিতে। ব্যবহারের ভিত্তিতে সম্পদকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো উৎপাদিত সম্পদ, অর্থাৎ যে সম্পদ বর্তমানে ব্যবহৃত হচ্ছে, তৈরি আছে যে সম্পদ, যেটা আমরা ব্যবহার করতেছি, সেটা হলো উৎপাদিত সম্পদ। আরেকটা হলো সঞ্চিত সম্পদ, যে সম্পদ ব্যবহার হচ্ছে না, জমা আছে, ভবিষ্যতে হয়তো ব্যবহার হবে, সেটাই হলো সঞ্চিত সম্পদ। সঞ্চিত সম্পদকে আবার অর্থনীতিবিদগণ দুইটা ভাগে ভাগ, মেদ সম্পদ, ইংরেজিতে যাকে বলে ফ্যাট রিসোর্সেস। যেসব সম্পদ উৎপাদিত বা উত্তোলিত হয়েছে অথচ ব্যবহার হচ্ছে না, যেমন বৈদেশিক মুদ্রার মজুদ অর্থ, এটা হলো মেদ সম্পদ। আরেকটা হলো শ্রম সম্পদ, যেটা বর্তমানে উৎপাদিত হয় নাই, কিন্তু উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান বিদ্যমান, সেটাই হলো শ্রম সম্পদ। এই হলো তৃতীয় একটা শ্রেণী বিভাগ। চতুর্থ আরেকটা আছে বৃহদায়তনিক ভারী শিল্পোন্নয়নের ক্ষেত্রে সম্পদের গুরুত্ব ভেদে তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অত্যাবশ্যক, যেটা হলো লৌহ, আকরিক, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, দস্তা, সীসা ইত্যাদি ইত্যাদি, যেগুলা অত্যন্ত প্রয়োজনীয়। আরেকটা হলো প্রয়োজনীয় সম্পদ, উর্বর, বনজ সম্পদ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, যেগুলা হলো প্রয়োজনীয় সম্পদ। পঞ্চম আরেকটা শ্রেণী বিভাগ হলো অধিকার অনুযায়ী সম্পদকে তিন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ অধিকারের ভিত্তিতে এটাকে তিনটা ভাগে ভাগ করা আছে। একটা হলো ব্যক্তিগত সম্পদ, মানুষের নিজস্ব যে পার্থিব দ্রব্য, যেমন অর্থ, সম্পত্তি, চারিত্রিক গুণাবলী, বিদ্যা, বুদ্ধি, স্বাস্থ্য ইত্যাদি। যেমন প্রাকৃতিক সম্পদ, সরকারি সুযোগ সুবিধা, পরিকল্পনা, কলকারখানা, রেলপথ, জাতীয় সংস্কৃতি ইত্যাদি। আরেকটা হলো পৃথিবীগত সম্পদ, অর্থাৎ পৃথিবীর সকল দেশের মিলিত সম্পদই হলো পৃথিবীগত সম্পদ। এই হলো মোটামুটি সম্পদের শ্রেণীবিভাগ। তাহলে সম্পদকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়। আমরা এখানে মোট 5 প্রকার শ্রেণীবিন্যাস দেখলাম। একটা হলো প্রকৃতি, উৎস এবং প্রকৃতি ভেদে। আরেকটা হলো প্রকৃতি অনুসারে। তৃতীয় হলো ব্যবহারের ভিত্তিতে। চতুর্থ হলো বৃহদায়তনিক ভারী শিল্প উন্নয়নের ক্ষেত্রে। পঞ্চম হলো অধিকার অনুযায়ী। এবার আসি আমরা প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্স সম্পর্কে। তাহলে প্রথমে ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ কি বলতে যদি আমরা বলি, তাহলে যে সম্পদ প্রাকৃতিক পরিবেশ থেকে স্বাভাবিকভাবে সহজেই পাওয়া যায় তাই হলো প্রাকৃতিক সম্পদ। যেমন সূর্যরশ্মি, খনিজ পদার্থ, পানি, মাটি ইত্যাদি, এগুলা হলো প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কি? যে সম্পদ প্রাকৃতিক পরিবেশ থেকে সহজেই, সহজলভ্য, স্বাভাবিকভাবে পাওয়া যায় তাই হলো প্রাকৃতিক সম্পদ। উদাহরণ হিসেবে আমরা সূর্যালোক, পানি ইত্যাদি ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের কি বৈশিষ্ট্য বা গুণাগুণ পরিলক্ষিত হয়? প্রাকৃতিক সম্পদের উল্লেখযোগ্য বেশ কিছু গুণাবলী রয়েছে। যেমন একটা হলো প্রাকৃতিক সম্পদ অস্থিতিশীল। সম্পদের যোগান নির্দিষ্ট, ইচ্ছে করলেই এগুলোর যোগান বাড়ানো বা কমানো যায় না। সুতরাং প্রাকৃতিক সম্পদ অস্থিতিস্থাপক, ইচ্ছে করলেই পৃথিবীর স্থলভাগের পরিমাণ বাড়ানো যায় না। দ্বিতীয় হলো প্রাকৃতিক সম্পদ ক্ষয়শীল। প্রাকৃতিক সম্পদের দ্বিতীয় চরিত্র হলো ক্ষয়িষ্ণু। প্রাকৃতিক ক্রমাগত ব্যবহার করলে শেষ হয়ে যায়,
এই সম্পদকে পুনরায় সৃষ্টি করে পার্থিব পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই সম্পদ ক্ষয়শীল, কিছু ব্যতিক্রম রয়েছে। তৃতীয় হলো প্রাকৃতিক সম্পদ সুগম্য বা আহরণযোগ্য। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের তৃতীয় বৈশিষ্ট্যই হলো সুগম্যতা বা আহরণযোগ্যতা। কারণ প্রাকৃতিক সম্পদ তখনই সম্পদ হবে যখন এটি মানুষের কাছে সহজে পৌঁছাবে, অর্থাৎ মানুষের ব্যবহারের জন্য যখন এটা সহজেই তার নিজের আয়ত্তের মধ্যে আসবে, সেটাই হলো প্রাকৃতিক সম্পদের সুগম্যতা বা আহরণযোগ্যতা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লাভজনক এবং ব্যবহার উপযোগী হতে গেলে সেই সম্পদকে বাজারের নিকটবর্তী বলা হয় যে মানুষ নিজেও সম্পদ। সম্পদ মানুষের জন্য, মানুষ সম্পদের নিয়ন্তা। সম্পদের আহরণ, সৃজন এবং বিনাশ সবই মানুষের নিজের হাতে। মানুষের ভোগের মাধ্যমে সম্পদের সার্থকতা। মানব সমাজ নিজ গুণে সম্পদ, জনসংখ্যা, বিন্যাস, ঘনত্ব, শ্রমশীলতা, কর্মদক্ষতা মানবিক সম্পদ বলে বিবেচিত হয়। মানুষ, মানুষের অভিযোজন, মানুষের আর্থসামাজিক কার্যকলাপ এবং তার প্রভাব বিশ্লেষণ প্রভৃতি মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। মানবীয় সম্পদের আবার পরিমাণগত এবং গুণগত এই দুইটা দিক রয়েছে। জনসংখ্যা, জনসংখ্যার আয়তন, কাঠামো। অপরদিকে গুণগত দিক হলো জনসংখ্যার কর্মদক্ষতা, শ্রম বিবেচনা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি। এগুলা হলো মানবীয় গুণগত দিক। এই হলো মোটামুটি প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্য। তাহলে প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্য সমূহ কি, যে বৈশিষ্ট্য বা গুণগুলি প্রাকৃতিক সম্পদে পরিলক্ষিত হয়, আমরা পয়েন্টগুলি যদি আবার সংক্ষেপে উল্লেখ করি। একটা হলো প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক সম্পদ ক্ষয়শীল। তৃতীয় হলো প্রাকৃতিক সম্পদ সুগম্য বা আহরণযোগ্য। চতুর্থ হলো মানবিক সম্পদ। পরিমাণগত মানবীয় বৈশিষ্ট্যগুলো মানুষকে সম্পদে পরিণত করে, যেগুলা সংক্ষিপ্ত আকারে যদি আমরা উল্লেখ করি। মানুষের আয়তন, বিপুল জনসংখ্যা বা জনসংখ্যার আয়তন যদি বেশি হয়, তাকে কাজে লাগিয়ে সম্পদ উৎপাদনের ব্যবস্থা করা যায়। দ্বিতীয় হলো জনশক্তির বয়স কাঠামো। একজন পূর্ণ বয়স্ক মানুষের যে কর্মক্ষমতা তা শিশু এবং বৃদ্ধের চেয়ে বেশি। সুতরাং যে দেশে পূর্ণবয়স্ক মানুষের সংখ্যা বেশি, অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে, সেই দেশের উন্নয়ন দ্রুত হবে। তৃতীয় হলো মানুষের গুণ। মানুষ তার গুণগত মানের সাহায্যেই নিজ শ্রমকে আরও উৎপাদনশীল এবং সুনিপুণ করে। চতুর্থ হলো মানুষের শ্রম। মানুষের শ্রম বিশেষায়নকেই শ্রম বিভাগ বলে, যেই শ্রম বিভাগের ফলে শ্রমিকের দক্ষতা বাড়ে এবং সার্বিকভাবে সম্পদের ব্যবহার সুষম হয়। পঞ্চম হলো মানুষের শিক্ষা। আমরা জানি শিক্ষা মানুষকে চিন্তা করার ক্ষমতা দেয়, ভালো মন্দ সত্য মিথ্যা বোঝার ক্ষমতা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে জন্মায়। মানব সম্পদের বিকাশের জন্য শিক্ষার অবদান অপরিসীম। ষষ্ঠ হলো মানুষের স্বাস্থ্য এবং পুষ্টি। স্বাস্থ্য হলো মানুষের দৈহিক, মানসিক এবং সামাজিকভাবে থাকার ব্যবস্থা। এই কয়েকটা হলো গুণগত এবং পরিমাণগত মানবীয় বৈশিষ্ট্য, যেগুলা সংক্ষেপে বললাম। এবার আসি প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ। প্রাকৃতিক সম্পদকে আবার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। যেমন একটা হলো বন্টনের হারের অসাম্য অনুযায়ী। বন্টনের হারের অসাম্য অনুযায়ী প্রাকৃতিক সম্পদকে চারটা ভাগে ভাগ করা হয়। যেমন এক নাম্বার হলো সর্বত্র লভ্য সম্পদ, অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ পৃথিবীর
সর্বত্র পাওয়া যায়, তাই হলো সর্বত্র। অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদকে সহজেই পাওয়া যায়, মানুষ সহজেই তার নাগালের মধ্যে সে সম্পদ পায়, তা হলো সহজলভ্য সম্পদ। অপরদিকে তার আগেরটা যেটা বলেছিলাম সেটা হলো যে প্রাকৃতিক সম্পদটা পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়, সেটাই হলো সর্বত্র লভ্য সম্পদ। তৃতীয় হলো দুর্লভ সম্পদ, অর্থাৎ যে সম্পদকে সহজে পাওয়া যায় না, যে সম্পদ পৃথিবীর নামমাত্র কয়েকটি দেশে পাওয়া যায়, তাই হলো দুর্লভ সম্পদ। যেমন আমরা জানি মালয় ইন্দোনেশিয়ার যে নিকটবর্তী সমুদ্র তল, সেখান থেকে টিন, মালয়েশিয়ার রাবার, এগুলা পৃথিবীর শুধুমাত্র এই দু একটি স্থানেই পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় দুর্লভ সম্পদ। চতুর্থ হলো অদ্বিতীয় সম্পদ। পাওয়া যায় পৃথিবীর আর কোথাও পাওয়া যায়, সেটাই হলো অদ্বিতীয় সম্পদ। যেমন বাণিজ্যিকভাবে যে ক্রায়োলাইট ব্যবহার করা হয়, এটা পৃথিবীতে একটা স্থানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায়। এই গেল আমাদের অনুযায়ী শ্রেণীবিভাগ। দ্বিতীয়টা আসি উদ্ভব অনুযায়ী, প্রাকৃতিক সম্পদের উৎপত্তি অনুযায়ী এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাথমিক সম্পদ, অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ পরিবেশ থেকে সরাসরি পাওয়া যায়, সেটাই হলো প্রাথমিক সম্পদ। যেমন আমরা যে সূর্যালোক পাই, সূর্যতাপ, পানি, বায়ু, এগুলা হলো প্রাথমিক সম্পদ। আরেকটা হলো বিকশিত সম্পদ, অর্থাৎ মানুষের দক্ষতা এবং শ্রমের সাহায্যে প্রকৃতির দেওয়া যে সম্পদকে আরো কার্যকর সম্পদে পরিণত করা হয়, সেটাই হলো বিকশিত সম্পদ। এই হলো উদ্ভব অনুযায়ী শ্রেণী বিভাগের প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ। তৃতীয় হলো জৈবিক বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ জীবীয় বৈশিষ্ট্য অনুসারে প্রাকৃতিক সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো জৈব সম্পদ, যেটা জীব জগৎ থেকে মানুষ কি করে তার কাজের উপযোগী করে, তাই হলো জৈব সম্পদ বা জীবীয় সম্পদ। যেমন মাছ, দুধ। আরেকটা হলো অজৈব সম্পদ, এবং প্রাকৃতিক পরিবেশে কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় বা কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাই হলো অজৈব সম্পদ। যেমন আকরিক লোহা, পানি, বায়ু, এগুলা হলো অজৈব সম্পদ। তাহলে জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী এই প্রাকৃতিক সম্পদ এই দুই প্রকার, জৈব সম্পদ, অজৈব সম্পদ। সর্বশেষ শ্রেণী বিভাগ হলো স্থায়িত্বের ভিত্তিতে। স্থায়িত্বের ভিত্তিতে প্রাকৃতিক সম্পদকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রবাহমান বা নবায়নযোগ্য সম্পদ, অর্থাৎ যে সম্পদকে বারবার ব্যবহার করা হয়, ব্যবহার করলে পরও তার পরিমাণ কমে না, তাই হলো প্রবাহমান বা নবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদ অসীম, এর কোনো শেষ নাই। একে এই জন্য, যেহেতু এর কোনো শেষ নাই, অসীম, এই জন্য একে প্রবাহমান সম্পদ বলে। আবার প্রবাহমান সম্পদ বিলুপ্ত হয় না এবং প্রকৃতি নিজে একে বারবার পরিবেশে ফিরিয়ে দিতে পারে, এই জন্য একে পূরণশীল সম্পদ বা নিঃশেষহীন সম্পদও বলে। পরিবেশের পুনর্বিকিরণ ক্ষমতা প্রবাহমান সম্পদের ভাণ্ডারকে অটুট রাখে। দ্বিতীয় হলো গচ্ছিত বা অনবায়নযোগ্য সম্পদ, অর্থাৎ যে সম্পদের অবস্থান সুনির্দিষ্ট এবং পরিমাণ সীমিত, তাই হলো গচ্ছিত সম্পদ। যে সম্পদ ক্রমাগত ব্যবহার ফলে শেষ হয়ে যায় এবং তাকে আর পুনরায় ফিরে পাওয়া যায় না, আবার এই ব্যবহারের ফলে শেষ হয়ে যায় বলে একে ক্ষয়িষ্ণু সম্পদ বলে।
যেমন খনিজ তৈল, কয়লা ইত্যাদি। এগুলা একবার ব্যবহার করলে পুনরায় এগুলাকে আর ব্যবহার করা। এই হলো আমাদের প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ। তাহলে প্রাকৃতিক সম্পদকে বন্টনের হারের অসাম্য অনুযায়ী, তারপরে উৎপত্তি অনুযায়ী, জীবীয় বৈশিষ্ট্য অনুযায়ী, স্থায়িত্ব অনুযায়ী বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। এবার কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো, এখানে বিজ্ঞানী 1982 সালে প্রাকৃতিক সম্পদের একটা শ্রেণী বিভাগ দিয়েছিলেন, যেখানে প্রাকৃতিক সম্পদকে উনি 3টা ভাগে ভাগ করেছিলেন। একটা হলো অনবায়নযোগ্য, আরেকটা নবায়নযোগ্য, আরেকটা অন্যান্য। অনবায়নযোগ্যকে আবার 2টা ভাগে ভাগ করেছিলেন, সম্পদের পরিবর্তন অর্থাৎ ব্যবহারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত জীবাশ্ম জ্বালানি। দ্বিতীয় হলো রিসাইক্লিং এর জন্য প্রাপ্ত সম্পদ। নবায়নযোগ্য সম্পদকে আবার 3টা ভাগে ভাগ করেছিলেন, প্রত্যক্ষ সৌরশক্তি, অপ্রত্যক্ষ সৌরশক্তি, ভূ অভ্যন্তর শক্তি। অপ্রত্যক্ষ সৌরশক্তি এটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভূপ্রাকৃতিক খাত, আর একটা হলো সালোক সংশ্লেষণগত খাত। যে সালোক সংশ্লেষণগত খাতকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আবার ওএসওএন 1971 সালে প্রাকৃতিক সম্পদের একটা শ্রেণী বিন্যাস প্রদান করেন। তার শ্রেণী বিন্যাস অনুযায়ী করেছেন একটা অবক্ষয় সম্পদ আর একটা ক্ষয়িষ্ণু সম্পদ। ক্ষয়িষ্ণু সম্পদকে উনি আবার 2টা ভাগে ভাগ করেছিলেন, একটা হলো রক্ষণশীল আর একটা হলো অরক্ষণশীল। রক্ষণশীলকে উনি 2টা ভাগে ভাগ করেছেন, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। অরক্ষণশীলকে 2টা ভাগে ভাগ করেছেন, পুনর্ব্যবহারযোগ্য, পুনর্ব্যবহার অযোগ্য। আমরা এর আগে যে শ্রেণী বিন্যাসটা আলোচনা করেছি সেই শ্রেণী বিন্যাসটাই তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, ওইটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আমি আলোচনা করলাম যে 2টা শ্রেণী বিন্যাস, সেটা এখানে এই যে বইতে 293 পৃষ্ঠায় আছে। আমরা যেটা বলছি, হ্যাগেট 1982 সালে যে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ দেন, যে প্রাকৃতিক সম্পদ উনি 2টা ভাগে ভাগ করেছিলেন, অনবায়নযোগ্য, নবায়নযোগ্য। নবায়নযোগ্যে 2টা ভাগে ভাগ করেছেন, নবায়নযোগ্যকে 3টা ভাগে ভাগ করেছেন, অন্যান্যটাকে আর কোনো ভাগ করেননি। অপ্রত্যক্ষ সৌরশক্তি যেটা, এটাকে আবার 2টা ভাগে ভাগ করেছেন। আবার সালোক সংশ্লেষণ খাত যেটা, এটাকে 2টা ভাগে ভাগ করেছেন, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী। অপরদিকে আরেকটা শ্রেণী বিন্যাস যেটা আমি উল্লেখ করেছি, সেটা হলো ওএসওএন, যেটা 1972 সালে যে শ্রেণী বিন্যাসটা দেন, উনি 2টা ভাগে ভাগ করেছিলেন, অবক্ষয়, ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণুকে রক্ষণশীল, অরক্ষণশীল। রক্ষণশীলকে 2টা ভাগ, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। অরক্ষণশীলকে পুনর্ব্যবহারযোগ্য এবং পুনর্ব্যবহার অযোগ্য, এই ভাগে ভাগ করছেন। এই ছিল বইয়ের শ্রেণী বিন্যাস, প্রাকৃতিক শ্রেণী বিন্যাসে 2জন বিজ্ঞানীর মতবাদ। আচ্ছা, এইবার এইখানের কিছু টার্ম, এই যে ওএসওএন এর প্রাকৃতিক সম্পদের কয়েকটা টার্ম নিয়ে আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে আলোচনা করব। একটা হলো অবক্ষয় সম্পদ। ওই যে ওএন যে 2টা ভাগে ভাগ করছেন, একটা হলো অবক্ষয় আর একটা হলো ক্ষয়িষ্ণু। এই 2টার যদি আমরা সংক্ষিপ্ত আলোচনায় যাই, অবক্ষয় সম্পদ কোনটা? যে পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে ততদিনে যে সম্পদ নিঃশেষ হবে না, এটাই হলো অবক্ষয় সম্পদ, যেমন সূর্যালোক, বায়ু, পানি ইত্যাদি। অপরদিকে ক্ষয়িষ্ণু সম্পদ বলতে যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, পুনরায় সৃষ্টি করা যায় না, তাই হলো ক্ষয়িষ্ণু সম্পদ। এটাকে আবার উনি 2টা ভাগে ভাগ করেছিলেন, একটা হলো রক্ষণশীল আর একটা হলো অরক্ষণশীল। রক্ষণশীল সম্পদ কোনটা? মানুষের ব্যবহার উপর যেসব সম্পদের অস্তিত্ব বা স্থায়িত্ব নির্ভর করে, সেটাই হলো রক্ষণশীল। এটাকে আবার উনি 2টা ভাগে ভাগ করেছেন, আমরা শ্রেণী বিন্যাসে দেখেছি। একটা হলো নবায়নযোগ্য আর একটা অনবায়নযোগ্য। নবায়নযোগ্য হলো যে সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না, হ্রাস পেলেও স্বাভাবিকভাবে পূরণ হয়ে যায়, আবার মানুষ কারিগরি জ্ঞান দ্বারা এর যোগান বৃদ্ধি করতে পারে, সেটাই হলো নবায়নযোগ্য সম্পদ। অনবায়ন
যে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে হ্রাস পায় এবং স্বাভাবিকভাবে তা পূরণ হয় না, অর্থাৎ একবার ব্যবহার করলে তা শেষ হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়, সেটাই হলো অনবায়নযোগ্য। দ্বিতীয় যেটা ছিল অরক্ষণশীল সম্পদ, সেটা হলো যে সম্পদের পরিমাণ নির্দিষ্ট, ব্যবহারের ফলে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, পুনরুদ্ধার করা সম্ভব হয় না, সেটাই হলো অরক্ষণশীল সম্পদ। সেটাকে ওনারা আবার দুইটা ভাগে ভাগ করেছিলেন। একটা হলো পুনর্ব্যবহারযোগ্য সম্পদ, অর্থাৎ যেসব প্রাকৃতিক খনিজ পদার্থ একবার ব্যবহারের পরও আবার ব্যবহার করা যায়, সেটা যেমন হীরা, স্বর্ণ, রূপা ইত্যাদি। অপরদিকে পুনর্ব্যবহার অযোগ্য সম্পদ হলো যে প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহারের ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তার অস্তিত্ব থাকে না, যেমন প্রাকৃতিক গ্যাস, যেটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। খনিজ, এটি আমরা আলোচনা করলাম ওএস এর যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস সেই অনুযায়ী। তার আগে আমরা আরেকটা বিভিন্ন শ্রেণীবিন্যাস আলোচনা করেছি। আচ্ছা, এই হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের বিভিন্ন। এখন পরীক্ষা যদি আসে যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আলোচনা করো, সেখানে তোমরা আগে যে বিভিন্ন শ্রেণীবিন্যাসটা আমরা আলোচনা করেছি সেইগুলা আলোচনা করতে পারো, অথবা যদি সংখ্যা প্রশ্নের মধ্যে, তাহলে তোমরা ওএস এর যে শ্রেণীবিন্যাসটা এখন আলোচনা করলাম সেটাও দিতে পারো। আচ্ছা, এই হলো যদি উল্লেখ না থাকে। আর যদি উল্লেখ করে দেয় তাহলে বিজ্ঞানীর নাম উল্লেখ করে দিলে তার শ্রেণীবিন্যাস দিতে হবে। এবার আমরা আসি প্রবাহমান বা নবায়নযোগ্য সম্পদের কি বৈশিষ্ট্য বা গুণ, কি গুণাগুণ বা বৈশিষ্ট্য প্রবাহমান বা নবায়নযোগ্য সম্পদের মধ্যে বিদ্যমান। এক নাম্বার হলো নবায়নযোগ্য এর শেষ নেই। দ্বিতীয় হলো এটা ক্রমাগত ব্যবহার করলেও শেষ হয়ে যায় না। এই সম্পদ পুনর্বিকিরণযোগ্য। এছাড়া এই সম্পদ নিজেই পুনরায় সৃষ্টি করে পার্থিব পরিবেশে ফিরিয়ে নেয়। তারপরে হলো এই সম্পদ আহরণ করা সহজলভ্য, অর্থাৎ ব্যয়বহুল নয়। এছাড়া এই সম্পদ পরিবেশের জন্য ক্ষতিকর নয়, পরিবেশ মিত্রতা। তারপরের গুণাগুণ হলো এই সম্পদ সুগম্য এবং স্থিতিস্থাপক, এবং এই সম্পদ এইগুলা হলো প্রবাহমান বা নবায়নযোগ্য সম্পদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো চাইতে পারে। আবার নবায়নযোগ্য সম্পদ সীমাবদ্ধতাও রয়েছে, যেমন নবায়নযোগ্য সম্পদকে ব্যবহার করার হার পৃথিবীর সর্বত্র তাল রেখে এক সময় থেকে অন্য সময় নবায়নযোগ্য সম্পদের উপাদান এবং ভোগের তারতম্য ঘটে। দ্বিতীয় হলো অপব্যবহারের ফলে নবায়নযোগ্য সম্পদের যোগান বাধার সৃষ্টি হতে পারে। তৃতীয় হলো জনসংখ্যা বাড়লে পানি সম্পদ হুমকির মুখে পতিত হয়। চতুর্থ হলো অপরিকল্পিতভাবে যদি কাঠ সংগ্রহ করা হয় তাহলে বনভূমি চিরকালের জন্য বিলুপ্ত বা ধ্বংস হয়ে যেতে পারে। পঞ্চম হলো একই জমি থেকে যদি বেশি শস্য উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান, সেচ এবং উচ্চ ফলনশীল জাত ব্যবহার করা হয়। ষষ্ঠ হলো বাতাসের ধুলো এবং ধোঁয়া, বৃষ্টির পানিতে অ্যাসিডের প্রাচুর্যতা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এইগুলা হলো নবায়নযোগ্য সম্পদের সীমাবদ্ধতা। এটাও সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। তাহলে এইটা দুইটাই আসতে পারে, নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য বা গুণাবলী উল্লেখ করো, নবায়নযোগ্য সম্পদের সীমাবদ্ধতা উল্লেখ করো। এইবার আসি দ্বিতীয় আরেকটা যে প্রকার অনবায়নযোগ্য যে সম্পদ, তার কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হলো অনবায়নযোগ্য সম্পদের পরিমাণকে ইচ্ছামতো বাড়ানো যায় না, অর্থাৎ এর পরিমাণ নির্দিষ্ট। দ্বিতীয় হলো এই সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তৃতীয় হলো
পুনরায় নবায়ন করা যায় না, পার্থিব জগতে একে ফিরিয়ে দেওয়া, তৈল এগুলা অনবায়নযোগ্য সম্পদ। এগুলা পুনরায় কি করা যায় না, নবায়ন করা যায় না বা পার্থিব জগতে ফিরিয়ে দেওয়া যায় না একবার ব্যবহারের পর। চতুর্থ হলো এটা এই অনবায়নযোগ্য সম্পদটা পরিবেশের জন্য উপযুক্ত না, অর্থাৎ পরিবেশ মিত্র নয়। পঞ্চম হলো শিল্পক্ষেত্রে অনবায়নযোগ্য সম্পদগুলো কাঁচামাল হিসাবে পর্যাপ্তভাবে ব্যবহৃত হয়। ষষ্ঠ, এই সম্পদ আহরণ করা ব্যয়বহুল, অর্থাৎ নবায়নযোগ্যের চেয়ে অনবায়নযোগ্য সম্পদ আহরণ করা বেশি ব্যয়বহুল। এবং নবায়নযোগ্য সম্পদ ব্যবহার অনেক সময় পরিবেশকে দূষিত করে। এই হলো অনবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্যসমূহ। সীমাবদ্ধতাগুলো কি? বিভিন্ন রকমের খনিজ এবং জীবাশ্ম জ্বালানি মূলত প্রকৃতিতে অনবায়নযোগ্য সম্পদ। দ্বিতীয় হলো এদের সঞ্চিতকরণ এবং বিস্তৃতির ফলে পরিবেশে এরা ছড়িয়ে পড়ে। এসব জমাকৃত ফসিল জ্বালানিকে শুধু একবার ব্যবহার করা যায়। চতুর্থ হলো এরা একবার নিঃশেষ হয়ে গেলে এদেরকে পুনঃসঞ্চিত করা। পঞ্চম হলো এই সম্পদগুলো একজন মানুষের জীবনকালের মধ্যে প্রকৃতিতে পুনঃজমা হয় না। সর্বশেষ হলো এই সম্পদগুলো তৈরি হওয়ার জন্য জিওলজিক্যাল স্কেলের সময় দরকার হয়। এইগুলা হলো অনবায়নযোগ্য। এটাও পরীক্ষায় ওইভাবে আসতে পারে যে অনবায়নযোগ্য সম্পদের গুণাবলী সমূহ বা বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো, অনবায়নযোগ্য সম্পদের সীমাবদ্ধতা উল্লেখ করো। একটা পার্থক্য আছে, এই পার্থক্যটাও গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য, উল্লেখযোগ্য পার্থক্য যে নবায়নযোগ্য সম্পদ নিঃশেষিত হয় না, অনবায়নযোগ্য সম্পদ নিঃশেষ হয়ে যায়। নবায়নযোগ্য সম্পদ ভৌত সম্পদ যেমন সৌরশক্তি, বায়ু প্রবাহজনিত শক্তি ইত্যাদি, এগুলা হলো নবায়নযোগ্য সম্পদ। অপরদিকে অনবায়নযোগ্য সম্পদের এবং ধাতব আর অনবায়নযোগ্য এগুলাকে নবায়ন করা যায় না ইত্যাদি। এরকম কয়েকটা পার্থক্য আছে, 5টা পার্থক্য তোমাদের জানলেই চলবে। এই হলো মোটামুটি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। তো এটাও তোমরা দেখে রাখবে। এরপরে আমরা আলোচনা করব প্রাকৃতিক সম্পদের প্রকৃতি। প্রাকৃতিক সম্পদের প্রকৃতি কি? শক্তি অবিনশ্বর। শক্তি বা সম্পদকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তির এই প্রবাহ অনবরত চলতে থাকে এবং এই পৃথিবীতে শক্তি বা সম্পদের পরিমাণ নির্দিষ্ট। পৃথিবীর বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল উপাদানগুলো স্থায়ী এবং নির্দিষ্ট। মানুষের নানাবিধ কার্যকলাপের ফলে বিশ্বের বহু দেশে বিস্তৃত সম্পদগুলোর মধ্যে পর্যাপ্ত পরিবর্তন ঘটে। এছাড়া উদ্ভিদ, প্রাণী এবং বায়ুমণ্ডলের মধ্যে যে পানির আবর্তন হয়, বায়ুমণ্ডলে বাষ্প আকারে থাকে, জলীয় বাষ্প আকারে, মানব দেহে এবং উদ্ভিদ দেহে আসে, মাটিতে আসে, এইভাবে চক্রাকারে আবর্তিত হয়। নতুন নতুন ভূখণ্ড সৃষ্টি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, লাভা ধোঁয়া, গ্যাস নিঃসরণের কারণে। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে শক্তি আবশ্যক হয় বিভিন্ন ক্ষেত্রে, যার প্রধান 2টা উৎস হলো, একটা হলো সৌর বিকিরণ আর একটা পৃথিবীতে অব্যবহৃত তাপ শক্তি। এই 2টা থেকে পাওয়া যায়। তাহলে শক্তির উৎসরূপে সৌরশক্তি হলো অফুরন্ত। এইগুলা হলো মোটামুটি সম্পদের প্রকৃতি। এখন
প্রাচীনকালে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের প্রয়োজন না থাকার কারণ কি? কি কারণে প্রাচীনকালে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজন হতো না? কারণ আদিম মানুষ ছিল গৃহবাসী, তাই প্রাকৃতিক ব্যবহার কম হতো। কালে জনসংখ্যাও খুবই কম ছিল এবং প্রাচীনকালে জ্ঞান বিজ্ঞানের প্রসার ও কম ছিল। প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা, প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি? এক নাম্বার হলো অর্থনৈতিক। সম্পদ সংরক্ষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এক নাম্বার হলো দূষণ। এই দূষণ রোধ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণেও এর গুরুত্ব রয়েছে। মানুষ এবং অন্যান্য প্রাণীর অস্তিত্ব রক্ষায় এই প্রাকৃতিক সম্পদ যেমন উদ্ভিদ সংরক্ষণের প্রয়োজন রয়েছে। এছাড়া নান্দনিক গুরুত্ব, অর্থাৎ মানুষের অবকাশকালীন সময় সৌন্দর্য উপভোগ এবং এই সকল ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজন। সর্বশেষ হলো মানবিক দিক। যে অঞ্চলে যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে সেখানে গচ্ছিত সম্পদ তত বেশি ব্যবহার হয়। সুতরাং সম্পদ যেখানে অসীম নয় সেখানে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা এগুলা সম্পদ সংরক্ষণের দিকে গুরুত্ব দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের সরবরাহ ঠিক রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সম্পদের সংরক্ষণ জরুরি। আরেকটা উল্লেখ করতে পারি প্রযুক্তিগত দিক, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ব্যয় নিয়ন্ত্রণ করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সঞ্চিত রাখা, সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করা। এই তিনটি ক্ষেত্রে যুগোপযোগী উন্নত প্রযুক্তি ব্যবহার করাও সম্পদ সংরক্ষণ অন্যতম প্রয়োজনীয়তা। তো এই হলো প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা। তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করলে এই পয়েন্টগুলি করতে হবে। এটাকে প্রথমে আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করেছি, এক নাম্বার হলো অর্থনৈতিক গুরুত্ব, দ্বিতীয় হলো পরিবেশগত গুরুত্ব যার মধ্যে আছে দূষণ, পানির স্তর, অস্তিত্ব রক্ষা, তৃতীয় হলো নান্দনিক গুরুত্ব, চতুর্থ মানবিক দিক, পঞ্চম হলো প্রযুক্তিগত দিক। এখন এই যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা আমরা জানলাম, এখন একে কিভাবে সংরক্ষণ করা যায়, উপায়টা কি প্রক্রিয়ায় একে কি করা যায়, সংরক্ষণ করা যায়, উপায়গুলি সংক্ষেপে আলোচনা করে আমরা আজকের এই চ্যাপ্টারের আলোচনা সমাপ্তি টানব। সংরক্ষণের উপায় হলো ব্যবহারের বাহুল্য হ্রাস, এক নম্বর। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ অত্যাধিক পরিমাণে ব্যবহার করলে তা শীঘ্রই শেষ হয়ে যাবে। এই জন্য এটাকে প্রয়োজন ভিত্তিক ন্যূনতম উপাদান এবং ব্যবহার করতে হলে সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং সংরক্ষণে সহায়ক হয়। দ্বিতীয় হলো বিকল্প দ্রব্যের ব্যবহার, অর্থাৎ সঞ্চিত বা গচ্ছিত সম্পদের ব্যবহার কমিয়ে প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি করে। তৃতীয় হলো অগ্রাধিকার ভিত্তিক সম্পদের ব্যবহার, অর্থাৎ যে সকল সম্পদ স্বল্প পরিমাণে ব্যবহার করে অনেক বেশি প্রয়োজন মেটানো যায়। চতুর্থ হলো প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ, অর্থাৎ যে কোনো প্রাকৃতিক সম্পদ সরাসরি ব্যবহার না করে যদি প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগের মাধ্যমে ব্যবহার করা হয় তাহলে এর উৎকর্ষতা বৃদ্ধি পাবে এবং সংরক্ষণে সহায়ক হবে। পঞ্চম হলো অপচয় বন্ধ করা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ উৎপাদন এবং ব্যবহারের সময় এর অপচয় বন্ধ করা প্রয়োজন। ষষ্ঠ হলো সম্পদের পুনর্ব্যবহার, অর্থাৎ উন্নত প্রযুক্তির জ্ঞানের ব্যবহারের মাধ্যমে বা
প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে একই বস্তু যদি পুনরায় ব্যবহার করা তাহলে প্রাকৃতিক সম্পদ এর সাশ্রয় হবে। সপ্তম হলো প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি, অর্থাৎ শ্রমিকের কারিগরি উৎকর্ষতা বৃদ্ধি যদি পায় তাহলে অপেক্ষাকৃত কম সময়ে কম কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করা সম্ভব। অষ্টম হলো উৎপাদন বিশেষীকরণ, অর্থাৎ শ্রমিকের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত দ্রব্যের বিশেষত্বতা সৃষ্টি। নবম হলো সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ সরকারি বেসরকারি সকল পর্যায়ে সকল স্তরের মানুষকে সম্পদের সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হবে? প্রচার করতে হবে। এর ফলে অর্থনৈতিক কাজে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হয়। এই হলো উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়সমূহ কি কি? ব্যবহারের বাহুল্য হ্রাস, বিকল্প দ্রব্যের ব্যবহার, অগ্রাধিকার ভিত্তিক সম্পদ ব্যবহার, প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ, অপচয় বন্ধ করা, সম্পদের পূর্ণ ব্যবহার, প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি, উৎপাদন বিশেষীকরণ, সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এই হলো মোটামুটি এইটুকু পর্যন্ত আজকের আলোচনা। তো এইটার মধ্যে প্রশ্ন ওইভাবে উল্লেখ থাকতে পারে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়সমূহ আলোচনা করো। আবার এর আগে যে প্রয়োজনীয়তা বলছি, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো। এখন আমি যতটুকু আলোচনা করছি সারসংক্ষেপে আবার একটু বলে যাই, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানে উল্লেখ করো, আমি উত্তর দেব। প্রথমে আমরা বলেছি যে সম্পদ কি এটা জানতে হবে, অর্থাৎ সম্পদের সংজ্ঞা। তারপরে সম্পদের বৈশিষ্ট্যসমূহ, এখানে দুইভাবে আসতে পারে, সম্পদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো প্রতিসংখ্য, অথবা সম্পদের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা করো। এটা সংক্ষিপ্ত প্রশ্নের 5 নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে, অথবা রচনামূলকের মধ্যে অংশ বিশেষে আসতে পারে। এরপরে আরেকটা, এটা রচনামূলক প্রশ্নের মধ্যে আসতে পারে, সম্পদের শ্রেণী বিন্যাস করো। আমরা যে এখানে 5 প্রকার শ্রেণী বিন্যাস আলোচনা করেছি তোমাদের, একটা ছিল উৎস প্রকৃতি ভেদে, আরেকটা ছিল প্রকৃতি অনুসারে, আরেকটা ব্যবহারের ভিত্তিতে, এছাড়া আরেকটা ছিল বৃহদায়তনিক ভারী শিল্পোন্নয়নের ক্ষেত্রে, এবং পঞ্চমটা ছিল অধিকার অনুযায়ী। তো এটা রচনামূলকের মধ্যে আসতে পারে যে সম্পদের শ্রেণী বিন্যাস করা, অথবা সম্পদের বিভিন্ন প্রকার শ্রেণী বিন্যাস সংক্ষেপে বর্ণনা করে, এভাবে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছি প্রাকৃতিক সম্পদ কি এবং প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যসমূহ, এটাও আসতে পারে। প্রাকৃতিক সম্পদ কি, প্রাকৃতিক অথবা প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো? প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করে, যেখানে আমরা 4টা বৈশিষ্ট্য আলোচনা করেছি। প্রাকৃতিক সম্পদ অস্থিতিশীল, প্রাকৃতিক সম্পদ ক্ষয়শীল, প্রাকৃতিক সম্পদ আহরণযোগ্য, এবং প্রাকৃতিক সম্পদ ওই যে মানবিক সম্পদ। এই 4টা পয়েন্টে আলোচনা করেছি। এরপরে আরেকটা আসতে পারে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস করা। প্রাকৃতিক সম্পদ, এর আগেরটা আমরা বলেছি সম্পদের শ্রেণী বিন্যাস, এরপরে এখানে আরেকটা আছে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস করো, যেখানে আমরা কয়েক প্রকার শ্রেণী বিন্যাস আলোচনা করেছি। একটা ছিল বন্টনের হারের অসাম্য অনুযায়ী, আরেকটা ছিল উদ্ভব অনুযায়ী, তৃতীয় আরেকটা ছিল জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী। এই 3 প্রকার আমরা আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এই 3 প্রকার শ্রেণীবিন্যাস রচনামূলকের মধ্যে আসতে পারে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস বর্ণনা করো বা আলোচনা করো। আর যদি উল্লেখ করে দেয় যে ওএন এর প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস আলোচনা করো, তাহলে যে পরে যেটা আলোচনা করেছে ছক, এবং এখানে যে উনি যে 2টা ভাগে প্রথমে ভাগ করেছেন, অবক্ষয় সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ, এবং তাদের যে বিভিন্ন প্রকারভেদ, এগুলা উল্লেখ করতে হবে। সুতরাং প্রশ্নটা দেখে নিতে হবে যে কোনো নির্দিষ্ট বিজ্ঞানী উল্লেখ করেছে কিনা। যদি
OSON এর কথা উল্লেখ থাকে, তাহলে তার যে শ্রেণীবিন্যাসটা তোমাদের বইয়ের 294 পৃষ্ঠায় আছে, শ্রেণীবিন্যাসটা সেটা বর্ণনা করতে হবে। আর যদি প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস বর্ণনা করো, তাহলে যে তোমাদের 291 পৃষ্ঠা 92 পৃষ্ঠায় যে বর্ণনা আছে সেগুলা, যেটা আমি আলোচনা করেছি। এরপরে আলোচনা করেছি প্রবাহমান বা নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্যসমূহ এবং সীমাবদ্ধতা। আবার আলোচনা করেছি অনবায়নযোগ্য সীমাবদ্ধতা। তারপরে এর নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। এরপরে আলোচনা করেছি প্রাকৃতিক সম্পদের প্রকৃতি। এটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতে পারে, প্রাকৃতিক সম্পদের প্রকৃতি উল্লেখ করো। মূল পয়েন্টগুলি আমি তোমাদের উল্লেখ করেছি এই পয়েন্ট আকারে। তারপরে সংক্ষিপ্ত আসতে পারে, প্রাচীনকালে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজন হতো না কেন, বা সংরক্ষণের না থাকার কারণটা এগুলা। তারপরে আরেকটা আলোচনা করেছি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো, যেখানে আমরা 5টা পয়েন্ট আলোচনা করেছি। সর্বশেষ আলোচনা করেছি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়সমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের আলোচ্য বিষয়। তো যাই হোক, এই হলো আমাদের আজকের এইটুকু। এরপরে যে পরবর্তী অংশগুলো রয়েছে, আগামী আবার পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। তাহলে আজকের এইটুকুর মধ্যে যতটুকু আলোচনা করলাম, তোমাদের কারো কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা বা জানার আছে কিনা? থাকলে উল্লেখ করো, আর না থাকলে পরে আমরা সমাপ্তি টানবো আর কি। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা জানার আছে কিনা, বা জিজ্ঞাসা আছে কিনা, তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করো। কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। যদি না থাকে আমি আজকে এখানে সমাপ্তি টানি। অবশেষে আবার তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।